দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। সচিবালয়ে মন্ত্রিসভার নতুন দায়িত্বপ্রাপ্তরা, অনিয়ম দুর্নীতি হলে জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। গণমাধ্যমের সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী। গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তাদের। রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা ও যোগ্যতাই হবে পদোন্নতির মাপকাঠি, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন। কুড়িগ্রামে সার ডিলারের গোডাউনে হানা, প্রায় 200 বস্তার সার লুট। প্রশাসনের আহ্বানে ফেরত এসেছে অর্ধেক, তদন্ত কমিটি গঠন। সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার, বলছে বিএনপি। নতুন কলেবরে ফ্যাসিবাদ বিস্তারের অভিযোগ বিরোধী দলীয় নেতার। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরে হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। মাদক সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা। ব্রিফিংয়ে জানালো পুলিশ। বিচারের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন। যারা এভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই। স্যারের পুরো পরিবার সহ স্যারকে হত্যা করা হয়েছে, তো আমরা এর সুষ্ঠু বিচার চাই। রোহিঙ্গা প্রত্যাবাসনে ক্যাম্পগুলোতে জন্ম নেয়া শিশুদেরও অন্তর্ভুক্ত করার দাবি সরকারের। রাজনৈতিক সমাধানী পথ, মত উন্নয়ন সহযোগীদের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। দায়িত্ব গ্রহণ করেছেন নতুন 6 মন্ত্রী প্রতিমন্ত্রী। দায়িত্ব পেয়ে জনগণের পক্ষে কাজ করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা। এলজিআরডি মন্ত্রী ডক্টর মঈন খান বলেছেন, দরিদ্র ও তৃণমূলের মানুষের উন্নয়নই তার লক্ষ্য, আর গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার উপর জোর দিয়েছেন তথ্যমন্ত্রী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, পাহাড়ের মানুষের উন্নয়নে কাজ করার কথা। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে বাবার সূত্রে মন্ত্রিত্বের ঝাঁজ আগেই পেয়েছেন। সেই ধারাবাহিকতায় আন্দালিব রহমান এবার প্রথমবারের মতো পেলেন মন্ত্রিত্বের স্বাদ। তথ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে সচিবালয়ে বৈঠক করলেন মন্ত্রণালয়ের দপ্তর ও অধিদপ্তরের প্রধান ও কর্মকর্তাদের সাথে। প্রথমবার মন্ত্রী হওয়া সাচিংপ্রু জেরিকে বরণ করে নেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অন্যদিকে বিএনপির 4 সরকারের মন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জনকারী বর্ষিয়ান ডক্টর আব্দুল মঈন খান সাত সকালে এসেই জেনে নেন মন্ত্রণালয়ের কার্যক্রম। প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিঙ্কনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণ করে 4 মন্ত্রী ও প্রতিমন্ত্রী কিভাবে মন্ত্রণালয় সামলাবেন এবং কোন কোন খাতে গুরুত্ব দিবেন জানান সেই লক্ষ্যের কথা। সরকার সব মানুষের সেবা করবে, এটা সত্যি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তাদের। আমাদের তারা হবে প্রায়োরিটি। আমাদের মাথায় রাখতে হবে আমাদের কালচার ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে আরম্ভ করে যা যা আছেন আমাদের গর্বের যে জায়গাগুলি, সেই জায়গাগুলিও যেন আমরা ইনট্যাক্ট রাখতে পারি, সেই দায়িত্ব আমাদের অনেকখানি। স্বীকার করতেই হবে যে সংবাদ মাধ্যম বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। হেলথ ট্যাক্সকে 90% জনগোষ্ঠী উপলব্ধি করতে হবে, 90% উপলব্ধিকে হেলথ ট্যাক্স উপলব্ধি করতে হবে এবং সবাইকে উপলব্ধি করতে হবে উইদিন স্টেট সভারেন্টি ফার্স্ট প্রায়োরিটি, এখানে নো কম্প্রোমাইজ সেটা নিয়ে। প্রথিত যশা ওলামায়ে কেরাম যারা আছেন, বিভিন্ন মতের যারা আছেন, সেটার সহাবস্থান নিয়েই বাংলাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্মীয় মূল্যবোধগুলো এখানে ওয়ার্ক করে। শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য ধর্মাবলম্বীর যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা আপনার ধর্মীয় গুরু আছেন, তাদের কাছে আসলে যাওয়াটা আমারই জিম্মেদারি।
বিএনপি সরকারের 6 মাসে রদবদলে বড় পরিবর্তন হয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে। মন্ত্রী হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আর মন্ত্রী আফরোজা খানম দায়িত্ব পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের। নতুন দায়িত্ব পেয়ে 6 মাসের অভিজ্ঞতা নিজ নিজ মন্ত্রণালয়ে কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন তারা। আমি যতক্ষণ ছিলাম আমি আমার সমস্ত চেষ্টা আমার মেধা দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। খাদ্য মানুষের মৌলিক চাহিদা, কর্ম দিয়ে সেটা যেন করতে পারি, মেধা দিয়ে সেটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব। যারা ভালো কাজ করবেন তারা পুরস্কৃত হবেন, যারা খারাপ কাজ করবেন তারা তিরস্কার পাবেন। আমি আশা করি সবাই পুরস্কৃত হবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সততা ও নিষ্ঠার সাথে মন্ত্রণালয় পরিচালনা ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। সেগুলি আপনার আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পদোন্নতির বেলায় রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থাকতে নৌ ও বিমান বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অফিসারদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাই হবে পদোন্নতির মাপকাঠি। সকালে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেছেন সরকার প্রধান। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেন নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর। এই পর্ষদে বাংলাদেশ নৌবাহিনী ক্যাপ্টেন কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান 1971-এ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণ করেন। বলেন, সশস্ত্র বাহিনীর সকল বীর সেনানীর আত্মত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। এ সময় পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দূরদর্শিতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে নৌ ও বিমান বাহিনী। নির্বাচনী পর্ষদ সূচনার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ, বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কুড়িগ্রামের সার না পেয়ে ডিলারের গোডাউন ভেঙে 197 বস্তা সার নিয়ে গেছে স্থানীয়রা। এরই মধ্যে 100 বস্তার সার ফেরত পাওয়া গেছে। প্রশাসন বলছে, অনেক মানুষ একত্র হয়ে এই লুট চালিয়েছে। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। থানায় জিডি করেছেন ডিলার। ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নে মেসার্স শাহ আমানত সারের ডিলার। রোববার সকাল 11টার দিকে ডিলারের গোডাউন থেকে সারের বস্তা নিয়ে যায় স্থানীয়রা। ডিলার তাইফুর রহমান মুকুলের দাবি, বিতরণ শুরুর তারিখ নির্ধারিত থাকায় তার দোকানে ভিড় করে কৃষক সহ অন্যরা। বরাদ্দ ছিল 1320 বস্তা। এর মধ্যে গুদামে মজুদ ছিল 340 বস্তা সার। এক পর্যায়ে গুডাউনে ঢুকে 50 কেজি বস্তার 197 বস্তা সার নিয়ে যায় অপেক্ষারতরা। পুলিশ প্রশাসন ছিল বাইরে, কিন্তু ঘরের ভিতরে ওই কয়েকজন লোক আমাকে জোর করে ঘরের ভিতরে ঢুকেছে, মানে মাইরে ফেলা অবস্থা আমাকে। একজন লোকের উস্কানিতে এই জিনিসটা আজকে ঘটনাটা ঘটছে, সবাইকে উস্কানি দেয় না। প্রশাসনের আহ্বানে 100 বস্তা সার ফিরিয়ে দিয়েছে কৃষকরা। ইউনো জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা 100 বস্তা উদ্ধার করে ফেলেছি এবং প্রতিনিয়ত আসতেছে, এবং আশা করি কালকের মধ্যে আমরা সম্পূর্ণ উদ্ধার করে ফেলতে পারবো। এবং আমাদের থানাটা জিডি হয়েছে এবং একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি আগামীকালকে রিপোর্ট জমা দিবে। আশা করি মোটামুটি কন্ট্রোলে আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, অনেক মানুষ একত্রিত হওয়ার কারণেই ঘটনার সূত্রপাত। 800-900 কৃষক তো একদিকে সারটা নিতে আসবে না, আর অলরেডি তো আমাদের রেগুলার বিতরণ চলছে 50 মেট্রিক টন সার। প্রচুর লোক, ওরা আতঙ্কিত, প্রচুর লোক। পুলিশ তো 4 জন ছিল, পুলিশ তো 4 জন, পুলিশ তো ওদেরকে পাত্তাই দেয়নি।
এ ঘটনায় ভুরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি করেছেন ডিলার। কৃষকদের কেউ এ নিয়ে কথা বলতে রাজি হননি। তাপস সরকার, যমুনা নিউজ। রাজশাহীতে সারের জন্য কৃষকদের হয়রানির অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনকে বদলি করা হয়েছে। শনিবার মোহাম্মদ নাসির উদ্দিনকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রে বদলি করা হয়। পরে শরীয়তপুরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেনকে স্থলাভিষিক্ত করা হয়। এই ঘটনায় কর্তৃপক্ষের কাছে দাখিল করেছে তদন্ত কমিটি। এর আগে যমুনা টেলিভিশনের সার পাচ্ছেন না কৃষক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকার সার জব্দ করে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাড়তি সার চাওয়া হয়েছে যেন ভবিষ্যতে সারের কোনো সংকট তৈরি না হয় বলেও জানিয়েছেন তিনি। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়েই অনুষ্ঠিত হবে সিটি, পৌরসভা সহ স্থানীয় সরকারের 5 ধাপের নির্বাচন, জানিয়েছেন নতুন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বলেছেন, এই নির্বাচনে গুরুত্ব পাবে জনগণের অভিপ্রায়। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেছেন তিনি। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে কাজ করবে এলজিআরডি মন্ত্রণালয়। সরকার গঠনের পর গেল 6 মাস স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সামলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর তার স্থলাভিষিক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বভার আরেক প্রবীণ নেতা ডক্টর আব্দুল মঈন খানের কাঁধে। দায়িত্ব নিয়ে রোববার নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, জনগণকে সরাসরি সেবা দেয়া এই মন্ত্রণালয় সফল হলেই সফল হবে সরকার। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উঠে আসে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। বলেন, সরকারের কর্মপন্থা অনুযায়ী 5 ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের। আওয়ামী লীগের পতনের পর সিটি, পৌর, জেলা ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করেছিল অন্তর্বর্তী সরকার। নবনিযুক্ত মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, এ অপসারণ নিয়ে আইনি জটিলতায় পড়তে হবে কিনা। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের ভোটে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্ট হয়নি, তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নাইট কৃত্য কাজ। আর বিএনপি কি করেছে, যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে কথা বলেছে, সেই বিএনপি এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম জানান, আওয়ামী আমলে এলজিআরডি মন্ত্রণালয় ঘিরে অনিয়ম দুর্নীতির যে অভিযোগ ছিল তা থেকে বেরিয়ে আসতে কাজ চলছে। দুর্নাম রয়েছে এই মন্ত্রণালয়কে নিয়ে বিগত সরকারের সময়, লোপাট, দুর্নীতি, যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বর্তমান সংকটের বড় একটি কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এর প্রভাব পড়েছে দেশের গ্যাস ও এলএনজি সরবরাহে। ফলে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে, কোথাও কোথাও কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সময় তিনি বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে। এই সরকার জনকল্যাণে সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে তৈরি জুলাই জাদুঘরের উপাদান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেছেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে জাদুঘর থেকে
অনেক উপাদান গায়েব করে দেওয়া হয়েছে। এমনকি একটি দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর ইতিহাসও মুছে ফেলারও অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধেও নতুন কলেবরে ফ্যাসিবাদ বিস্তারের অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা। ইতিপূর্বে অনেকগুলো বিশেষ করে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। চরিত্রবান মানুষ ছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব পাওয়া যাবে না। সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে উপস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। শুধু জাদুঘর নয়, 5 আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তবে ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং নতুন কলেবরে বৃদ্ধি পাচ্ছে। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ আর নতুন ফ্যাসিবাদ মানবে না। যারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে দেশের মানুষ। একটা মানবিক সমাজ গড়ার জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মর্যাদা প্রতিষ্ঠিত হবে। রংপুর মহানগরীতে নিজ বাড়ি থেকে জিলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনার ক্লু উদ্ধারের দাবি করেছে পুলিশ। ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, মাদক সেবনের সময় দেখে ফেলায় তাদেরকে হত্যা করে 2 মাদকসেবী। পরে স্বর্ণালংকার লুট করে তারা। এদিকে দোষীদের বিচার চেয়ে মানববন্ধন করেছে কারমাইকেল কলেজ এবং জিলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। বেলা 12:30টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঞ্চল্যকর 4 মার্ডার নিয়ে ব্রিফিং করে মহানগর পুলিশ। কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ দাবি করেন, হত্যাকাণ্ডের ঘটনায় মাসুয়াপাড়া এলাকার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস নামের 2 জনকে গ্রেপ্তারের পর স্পষ্ট হয় খুনের মোটিভ। কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শিক্ষক গণপতি চক্রবর্তীর ছাদে ইয়াবা সেবন করছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ। তাদেরকে বাধা দিলে গলায় গামছা পেঁচিয়ে প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। টের পেয়ে এগিয়ে আসলে ছাদে শুকাতে দেয়া আরেকটি গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় স্ত্রী প্রীতিলতাকেও। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় পুরনো এটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। পুলিশের দাবি, সাক্ষী না রাখতে হত্যা করা হয় কন্যা প্রার্থী ওরফে আগামী চক্রবর্তী এবং পুত্র প্রিয়মকেও। কমিশনার দাবি করেন, হত্যাকাণ্ডের পর বাসাতেই আরেকটি ইয়াবা সেবন করে সিদ্ধার্থ ও মুগ্ধ। এরপর লুট করে স্বর্ণালংকার। গোসল ও বিশ্রামের পর বেরিয়ে যায় বাড়ি থেকে। তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। তারপরে যখন দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়, পাশের বিল্ডিংয়ের ছাদ দিয়ে লাফ দিয়ে বসে তারা চলে যায়। এই ঘটনাকে ডাকাতি বলে যেন পুলিশ মনে করে, সেজন্য তারা ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র এলোমেলো করে, অর্থাৎ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করে।
এ ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। তারা পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছে। মানববন্ধন করেছে কারমাইকেল কলেজের ছাত্রছাত্রীরাও। ফ্যামিলিকে যারা এভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই। স্যারের পুরো পরিবার সহ স্যারকে হত্যা করা হয়েছে, তো আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। আমরা 48 ঘন্টার মধ্যে যদি কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে না পাই তবে আমরা ভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। আমরা চাই গোটা দ্রুত তদন্ত, আসামি গ্রেপ্তার এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। বৃহস্পতিবার ভোররাতে মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স পাশ করা আগামী চক্রবর্তী ও পুত্র জেলা স্কুলের 5ম শ্রেণী পড়ুয়া প্রিয়ম চক্রবর্তী। অবসরে যাওয়ার পর সমবায় মার্কেটে চেম্বার দিয়ে হোমিও চিকিৎসার প্র্যাকটিস করতেন গণপতি। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম কর্মদিবস। গার্ডবনার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন 23তম রাষ্ট্রপতি। এর আগে বেলা 11টায় হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। বঙ্গভবন শতবর্ষ পুরনো এই ভবনের সাথে জড়িয়ে রয়েছে ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের নানান ইতিহাস। সেই কালের সাক্ষী ইমারতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বরণ করতে সকাল থেকেই ছিল নানা প্রস্তুতি। বেলা 11টার দিকে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে আসেন দেশের 23তম রাষ্ট্রপতি। তাকে বরণ করে নেয় অশ্বারোহী দল। ভেতরে তখন অপেক্ষায় প্রেসিডেন্ট রেজিমেন্ট। তাদের একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন বা গার্ড অফ অনার জানায় মহামান্য রাষ্ট্রপতিকে। এরপর বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতি কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছেন রাষ্ট্রপতি। বৈঠক করেছেন কর্মকর্তাদের সঙ্গে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের প্রবাসী ও শ্রমিকদের জন্য বিমানের ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে জানিয়েছেন নতুন বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানিয়েছেন এজন্য ডিসেম্বরে 10টি বিমান লিজ নেওয়া হচ্ছে। আগামী বছরের শুরু থেকে মধ্যপ্রাচ্যে বাড়তে পারে ফ্লাইট। মন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের দুর্নীতির তদন্তের জন্য দুদকের নতুন কমিশনকে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করে প্রায় 60 থেকে 70 লাখ বাংলাদেশি শ্রমিক। দেশ থেকে মধ্যপ্রাচ্যে যাতায়াতে তারা চাহিদা অনুযায়ী পান না বিমানের ফ্লাইট। এতে খরচ বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধারা। বিষয়টি মাথায় রেখে মধ্যপ্রাচ্যে বিমান বাংলাদেশের ফ্লাইট বাড়াতে চায় সরকার। নতুন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অনুযায়ী 2031 থেকে আসবে বোয়িং। তাই চাহিদা পূরণে এর আগে পর্যায়ক্রমে লিজ নেওয়া হবে 10টি বিমান। চিন্তা করেছি যে অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান লিজ নিতে চাই। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই, সো দ্যাট আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। বিমানমন্ত্রী জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হতে সময় লাগবে। তবে আগামী 16 ডিসেম্বর সীমিত পরিসরে টার্মিনালটি উদ্বোধন করতে চায় সরকার। এছাড়া টার্মিনাল নির্মাণে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে দুদককে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং 2 জন কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। ওনারা আমার সঙ্গে কথা বলেছেন। আমি বলেছি যে আমাদের যে সমস্ত দুর্নীতির ফাইলগুলো আছে এগুলি তড়িৎ গতিতে আপনারা দেখে শেষ করে দেন। বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ ফ্লাইট সংখ্যা আপাতত বাড়ানোর চিন্তা নেই। আন্তর্জাতিক মান নিয়ে অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সকালে তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে, পরে গ্রেফতার দেখানোর আবেদন করেন প্রসিকিউশন। এর আগে গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানিয়েছে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডারের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কর্মকর্তারা। মামলাটি এখনও তদন্তাধীন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার দেহরক্ষী সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে উঠে আসে ইলিয়াস আলী গুমের তথ্য। ট্রাইব্যুনালকে তিনি বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকার একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন সাইফ। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট 2 আসন থেকে দুবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। প্রত্যাবাসন নিশ্চিতে যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 10 বছর সত্যি অনেক দীর্ঘ সময়। আমরা কোনোভাবেই 10 বছরকে 20 বছরে পরিণত হতে দিতে পারি না। আমাদের মানবিক উদারতা যেন আন্তর্জাতিক নিষ্ক্রিয়তার অজুহাত না হয়। যে সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি, বাংলাদেশ একা সেই সংকটের সমাধান করতে পারে না। প্রত্যাবাসন নিশ্চিতে যাচাই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণভাবে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ পাশে থাকবে, কিন্তু সেটি নিশ্চিতে বাংলাদেশকে একা দাঁড়াতে দেয়া উচিত নয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁ জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে দায়িত্বরতদের প্রতি ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মজুদ থাকা সত্ত্বেও রোগীকে স্যালাইন সরবরাহ না করা, চিকিৎসকের অনুপস্থিতি সহ বেশ কয়েকটি অসঙ্গতি ধরা পড়ে তার পরিদর্শনে। এসব ঠেকাতে তাগিদ দেন মন্ত্রী। প্রায় দিনই দেশের বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালে পরিদর্শনে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। আজ সকালে আকস্মিক পরিদর্শন করেন নওগাঁ জেনারেল হাসপাতাল। এ সময় তিনি ঔষধের স্টোর রুম, বিতরণ বিভাগ, রান্নাঘর ও ভর্তি রোগীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। শুরুতেই অসঙ্গতি খুঁজে পান নারী মেডিসিন ওয়ার্ডে। সরকারিভাবে সরবরাহকৃত স্যালাইন রোগীকে না দেয়ায় ক্ষুব্ধ হন তিনি। নিজের পকেট থেকে ওই রোগীকে স্যালাইনের টাকা পরিশোধ করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। আমার স্যালাইন থাকা সত্ত্বেও সিনিয়র নার্স স্যালাইন আমার রোগীকে বাইরে থেকে কিনতে বলেছি, যেটা টাকাটা আমি দিয়ে দিয়েছি। আমাকে ওই সিস্টারের কাছ থেকে টাকাটা নিয়ে এমপি সাহেবের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ওনার উত্তর ছিল যে এই স্যালাইনগুলি শুধু কলেরার জন্য। হতে পারে যে এটা ওনার ভুল ধারণা হতে পারে। পরিদর্শনে গিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে হাসপাতাল ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। বেলা 11:30 পর্যন্ত অনুপস্থিত চিকিৎসকদেরকে ফোন করে ব্যাখ্যা চান এবং তাদেরকে সতর্ক করার নির্দেশ দেন। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা 50 শয্যা করে ডায়ালিসিস প্রতিস্থাপন করতে যাচ্ছি, যাতে করে টার্সিয়ারি লেভেলে এখান থেকে ঢাকায় রোগীদের না যেতে হয়। এখানেও প্রত্যেক এই হাসপাতালে 50টা ডায়ালিসিস মেশিন আসবে অতি সত্বর। আমরা টেন্ডার প্রসেস শুরু হয়ে গেছে। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে 60টা ডায়ালিসিস মেশিন আছে। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবাকে তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার। খুব শীঘ্রই এর সুফল পাবে দেশবাসী। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ইউপিভিসি ডোর, ফ্ল্যাশ ডোর, ডব্লিউপিসি ডোর, কাঠের চৌকাঠ ও সলিড উডেন ডোর প্রপার কেমিক্যাল ট্রিটমেন্ট ও সিজনিং হয় বলে টেকে বহুদিন। সুপারবোর্ড ডোরস। বাণিজ্যিকভাবে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ শিল্প গ্রাহকের কাছে পৌঁছাতে 10 বছর পর্যন্ত সঞ্চালন খরচে বিশেষ সুবিধা চান উদ্যোক্তা ও ব্যবহারকারীরা। যদিও বিতরণ সংস্থাগুলো উচ্চ মূল্যের গ্রাহক কমলে আর্থিক ক্ষতির শঙ্কা করছে, তবে ক্যাব বলছে সৌর বিদ্যুতের ট্যারিফ আরও কমানোর সুযোগ রয়েছে। বিইআরসিকে ঘুষ দুর্নীতি বন্ধে পদক্ষেপ গ্রহণের তাগিদও দেয় সংগঠনটি। রোববার রাজধানীর সেগুনবাগিচায় গণশুনানির আয়োজন করা হয়। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। এতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরে। পরে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি তাদের সুপারিশ ও মূল্যায়ন জানায়।
শুনানিতে বলা হয় ওপেন অ্যাক্সেস সুবিধায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সরাসরি বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। তবে সরকারি গ্রিড ব্যবহারের জন্য ভোল্টেজ ভেদে প্রতি ইউনিটে প্রায় 1 টাকা 67 পয়সা থেকে 3 টাকা 65 পয়সা পর্যন্ত চার্জ দিতে হবে। নির্ধারিত ট্যারিফ 6 টাকা 48 পয়সা হলেও সরকারি সংস্থাগুলো এসব মার্চেন্ট প্ল্যান্ট থেকে মোট উৎপাদনের 20% বেশি বিদ্যুৎ কিনতে পারবে না। এদিকে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে সিস্টেম লসের হিসাব এবং উন্নত মিটারিং ব্যবস্থার আওতায় প্রতি ইউনিটে 5 পয়সা ইএমএস ফি রাখার প্রস্তাবও এসেছে। আমরা 20% পর্যন্ত এক্সেস বিদ্যুৎ যেটা জেনারেশন হবে এটা কিন্তু সংস্থা একটা রেটে এটা কিনতে পারবে। হায়ার ট্যারিফে যদি কনজাম্পশন কমে যায় তাহলে আমাদের প্রফিটটা কমবে। বাল্ক প্রাইস কমানো অথবা রিটেল প্রাইস বাড়ানো অথবা গভর্নমেন্টকে সাবসিডি দেওয়ার বিষয়গুলো কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। রেভিনিউ রিকোয়ারমেন্ট হিসেব করে পার কিলোওয়াট আওয়ারে যেটা আসে সেটা আমরা পেয়েছি 6 টাকা 48 পয়সা। গণশুনানিতে ভোক্তা স্বার্থ বিবেচনায় নবায়নযোগ্য বিদ্যুতের বেঞ্চমার্ক ট্যারিফ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বলা হয় ভারতে সৌর বিদ্যুতের ট্যারিফ প্রায় 3 টাকা 80 পয়সা এবং পাকিস্তানে প্রায় 3 টাকা 90 পয়সা। অথচ দেশে তুলনামূলক বেশি ট্যারিফ নির্ধারণের কারণ নিয়েও প্রশ্ন তোলা হয়। এইবার যে কৌশলপত্র রচনার সময় বলা হয়েছিল বেঞ্চমার্ক প্রাইস নির্ধারণ বিআরসি করবে, সেটাও এই কৌশলপত্রে যথাযথভাবে আসেনি। আরো একটু সুন্দর করে একটা ফিজিবিলিটি স্টাডি হোক। রিনিউয়েবল পাওয়ার আমাদের জন্য সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে। কিছু মানুষকে খুশি করার জন্য কাউকে খুশি করার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে ইন্ডাস্ট্রিগুলো বাঁচানো এই দেশে বেশি জরুরি। তবে পাকিস্তানের বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের তুলনা মানতে নারাজ বিইআরসির চেয়ারম্যান জালাল আহমদ। আমরা যদি পাকিস্তানের শহরগুলোর ছবি দেখি, এরিয়াল ফটো, প্রত্যেক বাড়ির ছাদের উপরে রুফটপ সোলার আছে। তো তারা যেহেতু স্ট্যান্ড অ্যালোন নিজেরা চলতেছে, গ্রিড থেকে নিচ্ছে না, এই যে গ্রিডের ইনভেস্টমেন্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইনভেস্টমেন্ট পুরাটা অপচয় হচ্ছে। শুনানিতে বিদ্যুৎ সরবরাহে স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু এবং দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর প্রস্তাবও এসেছে। পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বিইআরসি। আরেকটু আমরা দেখবো, এটা পরীক্ষা করব এবং তারপরে আমরা একটা সিদ্ধান্তের দিকে যাব। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। হরমুজ প্রণালীর বিকল্প পথ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ফ্রান্স সফর করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার ও সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। এ সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধের পাশাপাশি দুই দেশের মাঝে সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। এতে বিশেষ গুরুত্ব পাবে হরমুজ প্রণালীর বিকল্প পথ তৈরির বিষয়টি। এজন্য জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বিকল্প সমুদ্রপথ, পাইপলাইন ও রেল যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এছাড়াও দুই দেশের মাঝে স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি ও প্রযুক্তি খাতে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।